অনেক দিন আগের কথা। মেঘের ছায়ায় ঢাকা, নদী আর অরণ্যে ঘেরা এক বিস্ময়কর রাজ্য ছিল। নাম তার অরণ্যপুর। এই রাজ্যের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এখানে প্রতিটি জিনিসের নিজস্ব একটি সুর ছিল। গাছেরা গান গাইত, নদী গল্প বলতো, এমনকি পাহাড়ও মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলত। এই রাজ্যের রাজা ছিলেন প্রাজ্ঞ কিন্তু ব্যস্ত মানুষ। তার দুই সন্তান, এক রাজপুত্র আর এক রাজকুমারী। রাজপুত্র আরিন ছিল সাহসী, শক্তিশালী আর নিজের শক্তি নিয়ে ভীষণ গর্বিত। সে মনে করত পৃথিবীর সব সমস্যার সমাধান শক্তি দিয়েই করা যায়। অন্যদিকে রাজকুমারী এলিয়া ছিল শান্ত, ধীর আর গভীর চিন্তাশীল। সে খুব কম কথা বলতো, কিন্তু তার চোখে সবসময় যেন এক অন্য জগতের প্রতিফলন দেখা যেত। রাজপ্রাসাদের বারান্দায় এক বিকেলে রাজপুত্র আরিন এলিয়াকে বলল, তুমি আবার ওই দূরের পাহাড়টার দিকে তাকিয়ে কি ভাবছ? ওখানে কিছুই নেই, শুধু পাথর আর কুয়াশা। রাজপুত্র আরিন এলিয়াকে বলল, দেখো এলিয়া, আজ আমি 5 জন সৈন্যকে একসাথে পরাজিত করেছি। সবাই বলছে আমি হব রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা। তুমি কি কিছু বলবে না? এলিয়া শুধু মাথা নেড়ে হাসল। আরিন বিরক্ত হয়ে বলল, তুমি না থাকলে মাঝে মাঝে মনে হয় আমি নিজের সাথেই কথা বলছি। একদিন এলিয়া একা একা প্রাসাদের পেছনের নদীর ধারে গেল। হঠাৎ সে শুনতে পেল নদীর ভেতর থেকে একটি ক্ষীণ কণ্ঠ। নদী ফিসফিস করে, সময় বদলাচ্ছে, গভীরে অন্ধকার জমছে। এলিয়া চমকে উঠল। সে জানত এই রাজ্যে সবাই সুর শোনে, কিন্তু অর্থ বোঝে খুব কম মানুষ, আর সে তাদের মধ্যে একজন। সে ধীরে ধীরে জলে হাত ছুঁয়ে দিল। নদী, পাহাড়ের হৃদয় ফেটে যাচ্ছে, কেউ তাকে থামাচ্ছে না। তারপর থেকেই অশুভ শক্তির আগমন শুরু হলো। অরণ্যপুরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। গাছের পাতা হঠাৎ ঝরে পড়তে লাগল, পাখিরা গান থামিয়ে দিল, আর আকাশ সব সময় ধূসর হয়ে থাকত। রাজা উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগল, কি হচ্ছে আমাদের রাজ্যে? কেন এই পরিবর্তন? মন্ত্রী বলল, হয়তো এটা প্রাকৃতিক পরিবর্তন মহারাজ। আরিন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, বাবা, চিন্তা করবেন না, আমি সৈন্য নিয়ে পাহাড়ে যাব। যাই সমস্যা হোক, আমি তার শক্তি দিয়ে সমাধান করব। এলিয়া ইশারা করে কিছু বোঝানোর চেষ্টা করল, কিন্তু কেউ বুঝল না। আরিন তার সৈন্যদের নিয়ে পাহাড়ে গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল পাহাড়ের মাঝখানে এক বিশাল ফাটল, যেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আরিন তলোয়ার তুলে বলল, এই তো সমস্যা, নিশ্চয়ই কোনো দানব লুকিয়ে আছে এখানে। সে আক্রমণ করতে গেল, কিন্তু ধোঁয়াটা যেন জীবন্ত হয়ে উঠল। অন্ধকার গর্জে উঠল, শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না রাজপুত্র। আরিন আঘাত করল, কিন্তু প্রতিটি আঘাত যেন বাতাসে মিলিয়ে গেল। এদিকে এলিয়া একা একাই পাহাড়ের দিকে রওনা হল। সে জানত এই সমস্যার শক্তি দিয়ে সমাধান হবে না। পথে সে এক বৃদ্ধ গাছের সামনে থামল। গাছ, তুমি এসেছ, আমরা অপেক্ষা করছিলাম।
এলিয়া গাছের গায়ে হাত রাখল। গাছ, পাহাড় কষ্টে আছে, মানুষ তার হৃদয় কেটে নিচ্ছে, তার যন্ত্রণা থেকেই এই অন্ধকার জন্মেছে। এলিয়া বুঝতে পারল লোভই এই বিপদের মূল। এলিয়া পাহাড়ের ফাটলের সামনে পৌঁছল। অন্ধকার তখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। অন্ধকার, বলো, তুমি কে? তুমি তো লড়াই করছো না। এলিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সে হাত বাড়িয়ে দিল। এলিয়া অন্ধকারকে বলল, তোমার মনের ভেতর আমি শুনছি, তোমার কষ্ট বুঝছি। হঠাৎ অন্ধকার থেমে গেল। অন্ধকার নরম হয়ে বলল, এতদিন কেউ শোনেনি, সবাই শুধু আঘাত করেছে। এলিয়ার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে আলো ছড়িয়ে পড়ল। পাহাড়ের ফাটল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, কালো ধোঁয়া মিলিয়ে গেল। আরিন বিস্ময়ে তাকিয়ে রইল। আরিন, তুমি তুমি কিছুই করলে না, তবুও সব ঠিক হয়ে গেল? এলিয়া মৃদু হাসল। প্রাসাদে ফিরে রাজা সব কিছু বুঝতে পারলেন। রাজা, শক্তি নয়, বোঝাপড়াই আমাদের রক্ষা করেছে। আরিন লজ্জিত হয়ে বলল, আমি শুধু লড়াই করতে জানতাম, কিন্তু শুনতে জানতাম না। এরপর থেকে অরণ্যপুরে একটি নতুন শিক্ষা শুরু হলো। শিশুদের শেখানো হতো শুধু কথা বলা বা শক্তি নয়, বরং শোনা, বোঝা এবং সহানুভূতির মূল্য। আর এলিয়া, সে আগের মতোই শান্ত রইল, কিন্তু এবার সবাই জানত তার নীরবতার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর শক্তি।